আমরা আজকে যে সমন্বয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত প্রাপ্য হিসাব সংক্রান্ত সমন্বয়টাই বেশি। আহ আর হচ্ছে প্রদেয় হিসাব সংক্রান্ত সমন্বয়। আচ্ছা, তো প্রাপ্য হিসাবের সাথে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে প্রাপ্য হিসাবের সাথে বা দেনাদারের সাথে দুইটা বিষয় জড়িত। কয়টা বিষয়? দুইটা। দুইটা। একটা হচ্ছে অনাদায়ী পাওনা, যেটাকে আমরা কুঋণও বলে থাকি, আরেকটা হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি, যেটার আরেকটা নাম হচ্ছে কুঋণ সঞ্চিতি। তো মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। আবার এই তোমার অনাদায়ী পাওনা বা কুঋণ, বা অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এর আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে নতুন, আর একটা হচ্ছে কি পুরাতন। তো আমি তোমাদের এরপর বোঝার সুবিধার্থে আহ পুরো বিষয়টাকে একটু সামারি করছি একটা ইয়ার মাধ্যমে, ওয়ার্ড ফাইলের মাধ্যমে। তো দেখো যে বিশদায় বিবরণী সেকশনে, বা হচ্ছে আমরা যখন বিশদায় বিবরণী করব তখন পরিচালন ব্যয় আমরা কোন জিনিসগুলো কিভাবে দেখাবো সেটা আমি একটু লিখছি। আর যেহেতু প্রাপ্য হিসাবের সাথে কাজ, তো এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ অংশে আসে, কিভাবে দেখাবো সেটা আমি লিখছি। তো মনে রাখবা যে যদি তুমি দেখো প্রশ্নে প্রাপ্য হিসাব রিলেটেড অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার সঞ্চিতি কাজ আছে, তাহলে তোমাকে বিশদায় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী দুই সাইডে কাজ করতে হবে। আচ্ছা, তো পরিচালন ব্যয় আমাদের কাজটা কি হবে? শুরুতে আমরা দেখবো যে কোথাও কোনো পুরাতন অনাদায়ী পাওনা বা পুরাতন কুঋণ আছে কিনা। তো এটা আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা অনাদায়ী পাওনা বা কোনো একটা কুঋণ পুরাতন কিনা? সেটা আমরা বুঝবো যদি এটা রেওয়া মিলে দেয়া থাকে। বুঝছো? জি। আচ্ছা, এরপরে আমরা দেখব যে সমন্বয়তে আমরা দেখব যে নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়ি এরকম কোনো বিষয় বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা পুরাতন অনাদায়ী পাওনার সাথে যোগ করে দিব। তারপরে হচ্ছে আমরা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি বা নতুন কুড়ির সঞ্চিতি বের করব, যেটা আমাদের সমন্বয়তে বলা থাকবে যে অমুকের উপরে অবশিষ্ট দেনাদারের উপরে 5% হারে সঞ্চিতি ধার্য করো বা ধার্য করো। তো এইটা হচ্ছে আমাদের তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুড়ি সঞ্চিতি। আচ্ছা, তারপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে প্রশ্নে দেখবা রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, এটার নাম হবে পুরাতন, আমি ভুলে নতুন লিখে ফেলছি, বা পুরাতন কুড়ির সঞ্চিতি। এটা আমাদের লাস্টে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা পরিচালন ব্যয় সর্বোচ্চ যে কাজগুলো হবে সেগুলো পাবো। আচ্ছা, আবার এইটাকে আমাদের ক নাম্বার প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় আমাদের আসতে পারে ক নাম্বার প্রশ্নে, সেই প্রশ্নটা হইতে পারে যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো। তখনও এই সেম কাজটাই আমাদের করতে হবে। আমার কথা কি বুঝে কিন্তু গেছে? সব, হ্যাঁ, এগুলো কি সবগুলোই থাকবে নাকি হচ্ছে নাও থাকতে পারে কিছু হ্যাঁ, কিছু? আচ্ছা, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। প্রশ্নে সবসময় যে চারটাই থাকবে, এখানে চারটা জিনিস, এই যে একটা, তারপর এই যে একটা, এই যে আরেকটা, আর এই যে একটা। প্রশ্নে যে সবসময় চারটা থাকবে এমন কোনো কথা নেই। এমনও হইতে পারে যে তিনটা আছে। বাট যেটাই থাকুক, তোমার এই যে যোগ বিয়োগ এই কাজগুলো কিন্তু আলাদা হবে না, সেমই হবে। ধরো প্রশ্নে নতুন অনাদায়ী পাওনা নাই, কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন অনাদায়ী পাওনা আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। এই নতুনটা পুরাতনের সাথে যোগ করে সঞ্চিতিটা বাদ দিয়ে দিবা, মানে প্রশ্নে যাই থাকুক কাজ সেম থাকবে। যোগেরটা যোগই হবে, বিয়োগেরটা বিয়োগই হবে। আর প্রশ্নে যে চারটা থাকবে এমন না, দুইটাও থাকতে পারে। যেমন কোন প্রশ্নে দেখবা যে যখন ম্যাথ প্র্যাকটিস করতে যাবো দেখবা যে পুরাতন মানে নতুন কোনো কিছুই নেই, অনাদায়ী পাওনাও নাই, সঞ্চিতিও নাই, তখন কি করবা? জাস্ট পুরাতন অনাদায়ী পাওনা থেকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতিটা বাদ দিয়ে দিবে। আর যদি সবগুলা থাকে তাহলে সবগুলার কাজ করতে হবে পরিচালন নিয়ে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আর এইটা অনেক সময় প্রশ্নে আসে যে অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো, এটা নতুন কিছু না। এই বিষয়গুলা, এই চারটা বিষয়কে আনলেই, বা হচ্ছে চারটা যদি না থাকে তিনটাও যদি থাকে, এই তিনটা বিষয় আনলে আমাদের অনাদায়ী পাওনা খরচ বের হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল এক সাইডেরটা, বা বিশদায় বিবরণীতে আমরা কিভাবে দেখাবো সেইটা। এখন কথা হচ্ছে এই অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঙ্গীতি জড়িত হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদারের সাথে। তার মানে এটার জন্য আমার দেনাদারও কিছু কাজ করতে হবে। আর দেনাদার বা প্রাপ্য হিসাব যায় কোথায়? আমাদের আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদে। তো ওই চলতি সম্পদ অংশে বসায় আমাদের জাস্ট এই নতুন দুইটা বাদ দিতে হবে, পুরাতন দুইটার কোনো কাজ ইয়াতে আর্থিক অবস্থার বিবরণী।
জাস্ট নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়ি আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুড়ির সঞ্চিতিটা বাদ দিয়ে আমরা বের করে ফেলবো নিট আদায়যোগ্য দেনাদার বা প্রকৃত দেনাদার। এটাও অনেক সময় প্রশ্নে থাকে যে নিট আদায়যোগ্য দেনাদার বা প্রকৃত দেনাদার নির্ণয়। তখন আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার যেটা প্রশ্নে দেওয়া থাকবে এটার সাথে যদি অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় ফেরত এগুলো থাকে, ওগুলো যোগ বিয়োগ করে ওইটা থেকে নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে আমরা নিট আদায়যোগ্য দেনাদার বা প্রকৃত দেনাদার পেয়ে যাই। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। এই দুইটা বিষয় হচ্ছে মেন, মানে এইটাই মূলত পরীক্ষায় আসে। এখন আসো আরো ছোট কিছু কথা, যে যদি প্রশ্নে কুড়িন সঞ্চিতি বা কুড়িন নিয়ে টাকায় কথাটা বলা থাকে, নট টাকা, টাকা এখানে একটা অন্তস্থ আছে, তাহলে ধরে নিতে হবে যে নতুন যে টাকাটা হবে সেটা ওই পুরো টাকাটাই নতুন হবে। মানে বললাম যে নতুন সঞ্চিতি 3,000 টাকায় বৃদ্ধি করো, তার মানে নতুন কুড়িন সঞ্চিতি 3,000 টাকা হবে ওই পুরো টাকাটাই, যদি টাকায় অর্থাৎ টাকার পরে অন্তস্থ শব্দটা উল্লেখ থাকে। আর যদি টাকা বলা থাকে, যদি বলা থাকে যে নতুন কুড়িন সঞ্চিতি 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করো বা টাকা বৃদ্ধি করো, তাহলে আগে যেটা থাকবে তার সাথে যদি বৃদ্ধি করতে বলে যোগ করব, আর যদি হ্রাস করতে বলে বিয়োগ করে আমরা নতুনটা বের করব। আমার কথা কি বুঝতে আচ্ছা। পারছো? এই ফাইলটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, তোমরা ওইটাও এখানে ওইটা মানে হোয়াটসঅ্যাপেও পাবা, ওইখান থেকে দেখলেও পারবে। আচ্ছা, আর যদি প্রশ্নে মূলত সমন্বয়তেই বলা থাকে যে মোট অনাদায়ী পাওনা দেওয়া থাকে, তখন আমাদের বুঝে নিতে হবে যদি প্রশ্নে মোট অনাদায়ী পাওনা দেওয়া আছে তাহলে ওইটা হচ্ছে নতুন আর পুরাতন দুইটার যোগফল দেওয়া। যদি প্রশ্নে হুম। মোট অনাদায়ী পাওনা দেওয়া থাকে তার মানে ওইটা হচ্ছে নতুন আর পুরাতনটার যোগফল, আর পুরাতনটা যেহেতু আমাদের রেওয়া মিলে দেওয়াই থাকে তার মানে নতুনটা জাস্ট ওই মোট থেকে পুরাতনটা বাদ দিলেই বের করে বের করতে পারবে। এই যে দেখো, তখন নতুন অনাদায়ী পাওনা বের করতে হলে শুধু মোট থেকে পুরাতন অনাদায়ী পাওনা বাদ দিতে। যদি প্রশ্নে এই যে মোট কথাটা বলা থাকে, মোট অনাদায়ী, তাই। আচ্ছা। তখন আমরা বুঝে নিব যে এটাতে তার মানে নতুন আর পুরাতন দুইটা একসাথে দেওয়া, জাস্ট ওইটা থেকে পুরাতনটা বাদ দিলেই নতুনটা পেয়ে। আচ্ছা, এই যে দুইটা কোনো পেজ দেওয়া থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, আমি বলতেছি যে কোনো একটা তো দেওয়া থাকবে যেটা মাইনাস করবো মোটটা থেকে। হ্যাঁ, পুরাতনটাই দেওয়া থাকবে, নতুনটা দেওয়া থাকবে না, পুরাতনটাই দেওয়া থাকবে, তো পুরাতনটা বাদ দিলেই নতুনটা পেয়ে। হুম। আচ্ছা, এখন আমরা সমন্বয় দেখো কি বলছি, যে প্রাপ্য হিসাবের উপর প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়, আর অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% ধরে অনাদায়ী পাওনার সঞ্চিতি তৈরি করতে হবে। রেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে 62,000। আচ্ছা, এই যে এখানে যে আদায়যোগ্য নয়, এই এই জিনিসটা কি? এটা আদায় হয়নি এখনো। মানে আদায় হয়নি না, আদায় হবে না, ও আচ্ছা। আদায় আদায় যোগ্য। হবে না, তো এটাই হচ্ছে আমাদের জন্য নতুন অনাদায়ী পাওনা। হ্যাঁ। আর 62,000 থেকে 2,000 টাকা বাদ দিয়ে তার উপর 5% ধরলে আমরা পাবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো এটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে। এই যে দেখো, প্রাপ্য হিসাব থেকে তুমি নতুন অনাদায়ী পাওনা বাদ দিবা 2,000 টাকা, তাহলে থাকতেছে 60,000, এর উপরে সঞ্চিতি ধরবা 5%, সেটা হবে 3,000, সেটাও বাদ দিলে তুমি নিট আদায়যোগ্য দেনাদার বা প্রকৃত দেনাদার পাবা, যেটা তোমার আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে দেখাইতে হবে। আর এখন আসো পরিচালন ব্যয় কি করবা, যেহেতু সবগুলা নাই, আমরা এখানে পড়ছিলাম না যে যা থাকবে তাই, যে নতুন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে দেখাইতে হবে। যে দেখো, নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,000 প্লাস 3,000 হচ্ছে 5,000 টাকা আমার হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো। উম, তো এখন আসো 2 নাম্বার যে সমন্বয়টা আছে সেটাতে দেখো যে প্রাপ্য হিসাবের মধ্যে 1,500 টাকার একজন প্রাপ্য হিসাব দেউলিয়া ঘোষিত হয়েছে, আর অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। আর রেওয়া মিলে দেখো কি বলছে, আমাদের রেওয়া মিলে বলা আছে যে রেওয়া মিলে প্রাপ্য হিসাব 51,500 টাকা, পুরাতন সঞ্চিতি আছে 2,000 টাকা, তার মানে রেওয়া মিলে কোনো পুরাতন অনাদায়ী পাওনা নাই। আচ্ছা, তাহলে এখানে আমাকে বলো কি কি বিষয় আছে। এই যে যে অংশটা দেউলিয়া ঘোষিত হয়েছে তার মানে এটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। আর 51,500 থেকে হ্যাঁ। এই 1,500 টাকা বাদ দিব, তাইলে থাকবে 50,000, তার উপর 10% ধরলে আমরা পাবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর রেওয়া মিলে বলছি। আমাদের, হ্যাঁ,
পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। তো দেখো এখন কি কাজ করবা। তুমি যখন চলতি সম্পদে যাবা, প্রাপ্য হিসাব থেকে নতুন, এটা হচ্ছে সঞ্চিতি না, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, 1,500 টাকা বাদ দিলে 50,000, তার উপরে 10% নতুন হ্যাঁ, সঞ্চিতি ধরবা 5,000, তাহলে নিট আদায়যোগ্য দেনাদার 45। আর বিশদায় 45। বিবরণীর পরিচালন ব্যয় কি করবা, নতুন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করবা, মানে এই 1,500 আর 5,000, আর বাদ দিবা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমাদের রেওয়া মিলে ছিল, এই যে 2,000। 1 আর 2 নম্বরে হুম, বুঝতে পারছো? হুম, আচ্ছা, 3 নাম্বার, যে প্রাপ্য হিসাবের মধ্যে 5,000 টাকার একটি অমর্যাদাকৃত প্রাপ্য বিল রয়েছে, উক্ত বিলের 3,000 টাকা আদায়যোগ্য নয়। যে অংশটা আদায়যোগ্য হবে না, মনে রাখবা ওইটাই নতুন অনাদায়ী হুম, পাওনা। ঠিক আছে। আর প্রাপ্য হিসাবের উপর 5% ধরে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে, ভেরি ইজি। তুমি চলতি সম্পদে 63,000 থেকে প্রথমে 3,000 টাকা বাদ দিবা নতুন অনাদায়ী পাওনা নামে, যে 60,000 টাকা আসবে তার উপর 5% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করবা, তাহলে আসবে 3,000, আরো 3,000 আসবে। আচ্ছা, তো এখন দেখো, প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা 3,000 বাদ দিলে 60,000, তার থেকে আরো 5% ধরে নতুন হুম। অনাদায়ী পাওনার সঞ্চিতি, তার মানে আমার নিট আদায়যোগ্য দেনাদার হবে 57। আর বিশদায় বিবরণীতে নতুন অনাদায় পাওনা যোগ নতুন অনাদায় পাওনা সূচিত 6,000। আচ্ছা, 3 নম্বরে আসো, সরি, চার বুঝতেছি না। নম্বরে, যে অনাদায়ী পাওনা স্বরূপ 1,000 টাকা হিসাবভুক্ত বা অবলোপন করো, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনার সঞ্চিতি ধরো, এবং এই যে এই লেখাটা জাস্ট এক্সট্রা, 2% হারে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। রেওয়া মিলে প্রাপ্য হিসাব 41,000 টাকা। প্রথম কাজটুকু সেম, এই 41,000 থেকে 1,000 টাকা বাদ দিবা যেটা নতুন অনাদায়ী পাওনা, আর তার উপরে যা থাকবে অর্থাৎ 40,000 টাকার উপরে আরো 10% ধরে আমরা পাবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এতটুকু কাজটা আমরা আগে হ্যাঁ, একটু দেখি। দেখো, 4 নম্বরে, প্রাপ্য হিসাব 41 মাইনাস নতুন অনাদায়ী পাওনা 1,000, 40,000 তার উপর 10% ধরলে আসে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা। এখানেও নতুন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। আর নতুন করে এখানে আরেকটা লাইন দেয়া আছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 2% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে, এটা আলাদা করে আমাদের ব্যয় দেখাইতে হবে, বাট্টা সঞ্চিতির ব্যয়, আর এটা প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হবে। এই যে দেখো, বাদ বাট্টা সঞ্চিতি আর প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি আলাদা এক ধরনের ব্যয়, মানে পরিচালন ব্যয় আনবে। 4 নম্বরটি কি বুঝে গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আসি আমরা 5-এ। এই যে দেখো, তোমাদের কিছুক্ষণ আগে যেটা পড়াচ্ছিলাম, যে চলতি বছরে মোট অনাদায়ী পাওনার পরিমাণ 2,500 টাকা, প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। রেওয়া মিলে প্রাপ্য হিসাব 32,500, অনাদায়ী পাওনা 2,000, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3,000 টাকা। আচ্ছা, মোট বললে তার মানে এখানে কি আছে বলো, কিছুক্ষণ আগে নতুন বললে। পুরাতন দুটাই। হ্যাঁ, এখন পুরাতনটা দেয়া আছে না, হ্যাঁ, এটা এখন মাইনাস করে দিলে বের হবে। নতুনটা পাবো। হ্যাঁ, এই আমার নতুন হবে 2,500 মাইনাস 2,000, 500 টাকা। এটা প্রাপ্য হ্যাঁ, হিসাব থেকে আমি বাদ দিব নতুন অনাদায়ী পাওনা নামে, তার উপরে 5% ধরে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পাবো। আচ্ছা, সঞ্চিত আমরা পাবো। যদি একটু খেয়াল করি, দেখো, প্রাপ্য হিসাব বাদ নতুন অনাদায়ী পাওনা 500 টাকা, এটার উপরে 5% ধরলে হয় 1,600 টাকা, সেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে বাদ দিব, তাহলে আমরা নিট দেনাদার পাবো। আর অনাদায়ী পাওনা পুরাতন অনাদায়ী পাওনার সাথে, মানে 2,000 যেটা ছিল সেটার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা যেটা 500 পাইলাম, তার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর প্রশ্নে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল সেটা হচ্ছে পুরাতন, মানে রেওয়া মিলে, সেটা বাদ দিয়ে আমরা মোট খরচটা পাবো অনাদায়ী পাওনার। 5 নম্বরটা কোনো সমস্যা পাচ্ছ? না। আচ্ছা, এখন আসো 6। 6 আরো ইজি, যে অনাদায়ী পাওনা স্বরূপ 2,500 টাকা অবলোপন করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকায় বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এই যে দেখো টাকায়, তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা হবে? টাকায় বৃদ্ধি করো মানে হচ্ছে প্রতি সরল 3,500 টাকা দেখো, এখানে আমি বলছিলাম যদি টাকায় বলা থাকে তাহলে নতুনটা কোনটা হবে? হ্যাঁ, হ্যাঁ, পুরাটাই হোক ইয়ার। পুরাটাই নতুন হবে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে কত? 4,000। 4,000 টাকা। আর হ্যাঁ, 4,000 টাকায় আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে, আমি প্রাপ্য হিসাব থেকে শুরুতে 2,500 টাকা বাদ দিব, তারপর 4,000 টাকা বাদ দিব। এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, আর এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে দেখো 6 নম্বর, উচিত। খেয়াল করো, যে প্রাপ্য হিসাব মাইনাস নতুন অনাদায়ী পাওনা 2,500, আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000, 60,000 টাকা। আর পরিচালন ব্যয় দেখাবো নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500।
এখন আসো 7 নম্বর প্রশ্ন, যে চলতি বছরে মোট কুরিনের পরিমাণ কত? 3,500। কুরিন সাড়ে সঞ্চিতি তিন। আরো 1,500 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। এটা কি টাকায় বলা আছে না টাকা বলা আছে? টাকা। টাকা। তার মানে কি করতে হবে, আমার পুরাতনটার সাথে নতুনটা কি করতে হবে, এত টাকা মাইনাস করে। প্লাস করতে। না না না, এই যে এটা হ্যাঁ। এটার কথা বলছি। ও এটা তো ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। এটা ঠিক আছে। এটা তুমি যেটা বলছো সেটা ঠিক আছে, মোট যেহেতু বলা আছে তাই এখান থেকে পুরাতনটা বাদ দিব, মানে হ্যাঁ। 3,500 থেকে আর 2,000 বাদ দিলে বাকি 1,500টাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। আমি বলতেছি যে সঞ্চিতি বলা আছে কি টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, তার মানে নতুন সঞ্চিতিটা বৃদ্ধি হবে অনুপাতে। পুরাতন প্লাস নতুন, মানে হ্যাঁ। বৃদ্ধিকৃত অংশ। আচ্ছা, তাইলে এখন দেখো আমার এখানে কাজটা কি দাঁড়াচ্ছে, প্রাপ্য হিসাব থেকে আমার নতুন কুরিনটা পাবো। মানে নতুন কুরিন ওই মোট কুরিন মোট অনাদায় পাওনার সাথে যেহেতু আছে পুরাতন, আর পুরাতন ছিল 2,000 টাকা, এই যে পুরাতন, মোটটা থেকে পুরাতনটা বাদ দিলে নতুনটা পাবো 1,500 টাকা। আর তারপরে নতুন সঞ্চিতি আমার হবে 5,500, কারণ বলছে নতুন সঞ্চিতি 1,500 টাকা দ্বারা বৃদ্ধি করো। আগে ছিল 4,000, হুম। এখন 1,500 দ্বারা বৃদ্ধি করলে 5,500 হবে আমার নতুন সঞ্চিতি। তাহলে এখন পরিচালন ব্যয় কি হবে, এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে ছিল, এটার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা এই 1,500 টাকা, তার সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই 5,500 টাকা, আর বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 7 নম্বরটা কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 7 আর 8 সেম। আচ্ছা, 8 সেম বলতে জাস্ট একটা কথা একটু ডিফারেন্ট, যে কুরিন বাবদ আরো 500 টাকা লেখা প্রয়োজন, তার মানে নতুন কুরিন কত হবে, পুরাতন প্লাস আরো 500 নাকি না শুধু হ্যাঁ, 500? পুরাতন প্লাস 500। হ্যাঁ, এই যে তাহলে পুরাতন অনাদায়ী পাওনা 2,500 আর নতুন অনাদায়ী পাওনা হবে 2,500 প্লাস 500, 3,000 টাকা। আর কুরিন সঞ্চিতি বলছে আরো 1,000 টাকা দ্বারা বৃদ্ধি করা প্রয়োজন, তার মানে নতুন কুরিন সঞ্চিতি এই পুরাতনটার সাথে 1,000 টাকা যোগ করি, তাহলে 4,000 টাকা। আর রেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে 35,500 টাকা। আচ্ছা দেখো এখন, প্রাপ্য হিসাব 35,500, নতুন কুরিন, ও না, ভুল বলেছি। আচ্ছা 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 আচ্ছা, আরো 500 টাকা প্রয়োজন, এটা মানে হচ্ছে এই তো নতুনটাই কম পাঁচশো আছে। টাকা কি বুঝিনি এটা। আচ্ছা, এই যে 8 নম্বরে বললো যে কুরিন বাবদ আরো 500 টাকা লেখা প্রয়োজন, তার মানে নতুনটাই এটা, ও। নতুন অনাদায়ী মানে আগে তুমি 3,000 লিখছো, এটা পুরাতন অনাদায়ী পাওনা, আর নতুন করে আরো 500 টাকার অনাদায়ী পাওনা সৃষ্টি হয়েছে, এটা বলছে আর কি। এটা বুঝাইতে চাইছে। বুঝছি। আচ্ছা আচ্ছা, আমি আবারও বলি, নতুন মানে কুরিন বাবদ আরো 500 টাকা লেখা প্রয়োজন, মানে এটা এমন না যেটা আমরা ভুল করে বলতেছিলাম যে 2,500-এর সাথে 500 যোগ করবা, না, পুরাতন যেটা লিখছো লিখছো, নতুন করে আরো 500 টাকা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন হুম। আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে 35,500 টাকা। এখানে তোমরা যদি খেয়াল করো, এখান থেকে নতুন কুরিন বাদ দিব 5,000 টাকা, আর নতুন কুরিন সঞ্চিতি বাদ দিব 4,000, তাহলে আমার নিট দেনাদার পাবো। আর বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়, যে পুরাতন অনাদায় পাওনা ছিল 2,500 টাকা, এর সাথে যোগ করব নতুন অনাদায় পাওনা 5,000, এর সাথে যোগ করব নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 4,000, আর লাস্টে বাদ দিব পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি 3,000। এই 4,000 টাকা খরচ। 8 নাম্বার, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরের গুলা ইজি, এই এতগুলো এইগুলো একটু বেশি কঠিন। 9 নাম্বার দেখো, যে বলছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 1,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে, রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা। আচ্ছা, এখন আমাকে বলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? 9 নম্বরটা হ্যাঁ, 4,000। 4,000। এই এতটুকুই কাজ। এই যে দেখো 9 নাম্বারে কি করছে, প্রাপ্য হিসাব থেকে নতুন সঞ্চিতি 4,000 টাকা বাদ দিবা, আর নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি 1,000 টাকা খরচ হিসেবে দেখাবো, যেহেতু আর কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, 10-এ আসো। 10-এ হচ্ছে কুরিন সঞ্চিতি 1,000 টাকা হ্রাস করতে হবে, আগেরটা বলছে 1,000 টাকা বৃদ্ধি করতে হবে, এখন বলছে 1,000 টাকা হ্রাস করতে হবে, তার মানে নতুন কুরিন সঞ্চিতি হবে 3,000 মাইনাস 1,000, অর্থাৎ 2,000 টাকা। হ্যাঁ, তো প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন সঞ্চিতি বাদ দিতাম 2,000, আর যেহেতু নতুন কোনো কুরিন নাই, তো প্রাপ্য হিসাব থেকে নতুন কুরিন নামে কোনো কিছু বাদ যাবে না, বাট কুরিন একটা দেওয়া আছে, এটা হচ্ছে পুরাতন, তো এটার জন্য আমাদের কাজ হবে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন কুরিন। আচ্ছা না, এটা কি নয়, আমরা কয় নাম্বার দেখতেছি, 10 নম্বর দেখতেছি। হ্যাঁ, ও, পুরাতন হ্যাঁ। অনাদায়ী পাওনা আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1,500 টাকা, এটার সাথে যোগ করব
নতুন অনাদায়ী পাওনা। আচ্ছা না, এই যে এটা ভুল লিখছে, এটা নতুন অনাদায়ী পাওনা না, এটা হবে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আর লাস্টে বাদ দিব সঞ্চিতি পুরাতন হবে, হ্যাঁ। অনাদায়ী পাওনার সঞ্চিতি। হ্যাঁ, ভুল লিখছে, এর জন্য আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, এই 11 নম্বরে আসো। কুরিন সঞ্চিতি 2,500 টাকায় হ্রাস করতে হবে, তাহলে আমাকে বলো নতুন কুরিন সঞ্চিতি কত হবে? পুরাটাই। পুরাটাই, মানে নতুন কুরিন সঞ্চিতি এখন 2,500। আচ্ছা, আর রেওয়া মিলে কুরিন আছে 2,000 টাকা, মানে এটা পুরাতন কুরিন। আর কুরিন সঞ্চিতি আছে 3,000 টাকা, এটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। তো এটা আমি আর দেখাইলাম না, কি করবা, এই অনাদায়ী পাওনার সাথে যোগ করবা নতুন অনাদায়ী পাওনা, যেহেতু নাই এরপরে যোগ করবা নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 2,500, আর লাস্টে মানে বাদ দিবা তিন মানে হাজার টাকা পুরাটাই। হ্যাঁ, আর প্রাপ্য হুম। হিসাব থেকে জাস্ট এই 2,500 টাকাটা বাদ দিয়ে দিবে, তাইলেই হবে। আচ্ছা, 12 নম্বর দেখ, যে কুরিন সঞ্চিতি 1,000 টাকা কমিয়ে আনতে হবে। তার মানে নতুন কুরিন সঞ্চিতি হবে আগেরটা থেকে 1,000 টাকা কম। যেহেতু টাকায় বলে নাই, টাকা বলছে, তাহলে নতুন কুরিন সঞ্চিতি কত হবে? পুরাতনটা যদি 3,500 হয়। কত নাম? 11 না? হ্যাঁ, 12 12। আচ্ছা, কোরিন সঞ্চিতি 1,000 কমে গেল। এটা হচ্ছে মাইনাস করে দিব না? হ্যাঁ, 3,500 থেকে 1,000 মাইনাস করবা, তার মানে 1,000 নতুন মাইনাস কুরিন করে সঞ্চিতি হবে 2,500। 2,500 টাকা। হ্যাঁ, তাহলে এটা আমি আর দেখাইলাম না, কি কাজ করবা। আচ্ছা, 13 নম্বরটা দেখ, কুরিন সঞ্চিতি 3,500 টাকায় উন্নীত করতে হবে। তাহলে নতুন কুরিন আচ্ছা, সঞ্চিতি কত হবে? 1,000 টাকাই হবে। 3,500 টাকাই হবে। আচ্ছা, আর রেওয়া মিলে কুরিন আছে 2,800, এটা পুরাতন কুরিন বা পুরাতন অনাদায়ী পাওনা। কুরিন সঞ্চিতি আছে হ্যাঁ। 2,000, এটা পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তো সিম্পল কাজ, হুম। আগের গুলার মতোই। এই প্রাপ্য হিসাব থেকে নতুন সঞ্চিতি নামে 3,500 টাকা বাদ দিবা, আর বিশদায় বিবরণে কুরিনের সাথে যোগ করবা নতুন কুরিন সঞ্চিতি, আর বাদ দিবা পুরাতন কুরিন সঞ্চিতি। দ্যাটস ইট। আচ্ছা, 14 নম্বরে আস, কি বলছে, ব্যাংকে জমাকৃত 5,000 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়েছে যা এখনো হিসাবভুক্ত হয়নি। এটার জাবেদাটা কি হবে বলো তো? ব্যাংকে জমাকৃত এত টাকা একটি চেক করতে হয়েছে যা এখনো হিসাবভুক্ত হয়নি। ব্যাংক হিসাব আর হবে। ব্যাংকে জমাকৃত টাকা চেক করতে হয়েছে, হিসাবভুক্ত হয়নি। দাঁড়ান ভাবি। আচ্ছা, আমি একটু সহজ করে দিই, শোনো। মনে রাখবা, চেক যদি প্রত্যাখ্যাত হয়, সবসময় ধরে নিবা যে প্রাপ্য হিসাব তোমার নামে যে চেকটা জমা দিছিল সেই চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। মানে তুমি ওর কাছ থেকে টাকা পাইতা, ও টাকাটা ক্যাশে না দিয়ে তোমাকে যে চেকটা দিছিল সেই চেকটা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। তো ও যখন টাকা দিছিল, তখন তুমি ওর দেনাদার হিসাব কমায় রাখছিলা, ব্যাংক হিসাব বাড়ায় রাখছিলা। হুম। এখন যেহেতু চেক প্রত্যাখ্যাত হয়েছে, আবার দেনাদার হিসাব বেড়ে যাবে, ব্যাংক কমে যাবে এই 5,000। 14 নম্বর দেখো, হুম। এই যে দেখো, ব্যাংকে জমা মাইনাস প্রত্যাখ্যাত চেক 5,000, আবার প্রাপ্য হিসাব যোগ প্রত্যাখ্যাত চেক 5,000। মানে এটা জার্নাল হবে, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্য বেড়ে যাবে, ব্যাংক হিসাব ব্যাংক ক্রেডিট। কমে যাবে। হ্যাঁ, ব্যাংক তো জমা থেকে মাইনাস কেন এটা হয়েছে? ব্যাংক জমা কারণ চেক প্রত্যাখ্যাত হয়েছে না, এই যে এখানে কি বলছে, ব্যাংকে জমাকৃত এটা পাঁচ তো হাজার মানে টাকার এটা একটা তো চেক। আমার ব্যাংকের ব্যালেন্স বাইরে থেকে পাওয়া, তাই না? তো এটা বাইরে থেকে পাইলো, তোমার অ্যাকাউন্টে তো ঢুকবে। হ্যাঁ। তো ওই অ্যাকাউন্টে তুমি ভাবছিলা ঢুকবে, কিন্তু অ্যাকচুয়ালি ঢুকে নাই। তো তুমি যখন ভাবছিলা ঢুকবে, তখন তুমি ব্যাংক হিসাব বাড়ায় রাখছিলা, যেহেতু এখন ঢোকে নাই তো আবার ব্যাংক হিসাব কমাই দিতে। আচ্ছা। হুম। বুঝছো? 14 15 জি। 16 একই একই ট্রিটমেন্ট। ব্যাংক থেকে মাইনাস করবা, প্রাপ্য হিসাবের সাথে যোগ করবা 15 3,000 টাকা, আর 16তে ব্যাংক থেকে মাইনাস করবা 4,000, আর প্রাপ্য বিল নামে প্রাপ্য হিসাবের সাথে বা প্রাপ্য বিল যেটা থাকবে তার সাথে যোগ করবা 4,000। আমি তোমাকে একসাথে দেখাই দিই, দেখো, 15 16। এই যে দেখো, ব্যাংক থেকে প্রত্যাখ্যাত বাট্টাকৃত বিল, আর প্রাপ্য হিসাবের সাথে প্রত্যাখ্যাত বাট্টাকৃত বিল যোগ। আবার দেখো, ও আচ্ছা, 15 নাম্বারটা কি বলছে দেখি তো একটু। তো 4,000 টাকার একটা প্রাপ্য বিল অমর্যাদাকৃত হয়েছে না, এখানে ওরা প্রাপ্য হিসাব আনছে, এটা হবে না। তোমার এখানেও সেম তুমি লিখবা যে ব্যাংক হিসাব মাইনাস অমর্যাদাকৃত বিল, আর প্রাপ্য হিসাব যোগ অমর্যাদাকৃত বিল। ঠিক আছে? আচ্ছা। আর যদি ব্যাংক না থাকে, তখন তুমি প্রাপ্য বিল থেকে বাদ দিবে না, তবে ব্যাংক থাকবে প্রশ্নে সবসময়, এটা নিয়ে কোনো কনফিউশন, মানে কনফিউজ হওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আসো, আমরা হচ্ছে 17 নাম্বার, যে প্রাপ্য হিসাবের 5,000 টাকা মিস্টার ব্যানার্জির নিকট হতে পাওয়া যাবে, এবং প্রদেয় হিসাবের 3,000 টাকা তিনি পাবেন। আচ্ছা, এটা দেখে অনেক কঠিন কিছু মনে হইতে পারে। আচ্ছা, এখানে দেখো, এই মিস্টার ব্যানার্জি
একই ব্যক্তির কাছ থেকে পাবে এবং একই ব্যক্তিকে টাকা দিবে না, এরকম না এই জিনিসটা? যে ধরো রিনভি আহ অর্পার কাছ থেকে 5,000 টাকা পায়, আবার অর্পা রিনভির কাছ থেকে 3,000 টাকা পায়, এই কথাটার মিনিং হচ্ছে ওইরকম। একই ব্যক্তির কাছ থেকে ও পায়, আবার একই ব্যক্তি ওর কাছেও পায়। তো এরকম যদি হয়, আমাদের আমাদের যে কাজটা করতে হবে, দুইটার মধ্যে যে ছোট টাকাটা থাকবে সেইটা প্রাপ্য আর প্রদেয় দুই জায়গা থেকে বাদ দিয়ে দিবে। আমার কথা কি বোঝা গেছে? ভাই ওই হিসাবটা একটু দেখান যে কোথায় প্লাস মাইনাস করছে। কোনটা? ওই যে 17? অ্যান্সারটা। আচ্ছা, না, হ্যাঁ প্লাস হ্যাঁ। মাইনাস করে নাই, জাস্ট মাইনাস করবে। জাস্ট আমার কথাটা একটু মনে রাখো যে আচ্ছা। যদি একই ব্যক্তির কাছে পাও এবং একই ব্যক্তিকে দিতে হয়, তখন দুইটা টাকার মধ্যে যে টাকাটা ছোট সেই টাকাটা প্রাপ্য আর প্রদেয় দুই জায়গা থেকে বাদ দিয়ে দিবা। আচ্ছা, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে 5,000-এর কোনো কাজ নাই? না, এই যে দেখো, প্রদেয় থেকেও 3,000 বাদ, প্রাপ্য থেকেও 3,000। ওই 5,000 যে যোগ, আচ্ছা যোগ হবে না তাহলে এটা। না, এটাই তো বললাম যে তুমি একই ব্যক্তির কাছ থেকে পাও, আবার একই ব্যক্তি তোমার কাছ থেকেও পায়, এরকম যদি হয়, মানে আমি তোমাকে বিষয়টা একটু ভেঙে বলি। রিনভি তোমার কাছে কত পাইতো? 5,000। তুমি ওর কাছে কত পাইতা? 3,000। তো ও জাস্ট 2,000 টাকা তোমাকে দিলেই তো হচ্ছে। এই বিষয়টার মিনিং ওইটাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরকম আর কি। আচ্ছা, এখন 18 নম্বরে আস, যে প্রাপ্য হিসাবের 1,000 টাকার একটি প্রত্যাখ্যাত অমর্যাদাকৃত অসমন্বিত চেক অন্তর্ভুক্ত আছে, যার 50% অবলোকন করতে হবে। সোজা কথায়, বিল প্রত্যাখ্যাত হয়েছে, আগে করতাম 1,000 টাকা, 14, 15, 16, আর এখানে করবো এর 50%, মানে 500 টাকা। এই যে দেখো 18 নম্বরে, প্রাপ্য হিসাব মাইনাস নতুন অনাদায়ী পাওনা, আর নতুন অনাদায়ী পাওনা 500। 18 নম্বর কি বুঝতে পারছো? হ্যাঁ, 18। এটাও কি অপশন হয়? হ্যাঁ, হ্যাঁ। চেকও? প্রাপ্য অবলোপন না, অমর্যাদাকৃত হয়, যার এত অংশ তোমাকে খরচ হিসেবে দেখাইতে বললো। মানে অবলোপন মানে খরচ হিসেবে দেখানো, সোজা কথা। আচ্ছা, এখন প্রাপ্য বিলের উপর 3% বাট্টা সঞ্চিতি, তো কি করবা? 5,000 থেকে 3% বাট্টা সঞ্চিতি বাদ দিবা চলতি সম্পদে, আর এই বাট্টা সঞ্চিতিটা ব্যয় হিসেবে দেখাবা, পরিচালন ব্যয় হিসেবে। এই যে দেখো, 19 নম্বর, পাঁচ প্রাপ্য বিল হাজার বাট্টা সঞ্চিতি 150 টাকা। কিভাবে? প্রাপ্য বিল মাইনাস বাট্টা সঞ্চিতি, যে 3% বলছি। হুম হুম। আর লাস্টেরটা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। এখন আমাকে বলো, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি যদি ব্যয় হয়, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি কি হবে? আয়। আয়। তো এটাকে আমার অন্যান্য আয় হিসেবে দেখাইতে হবে, যেহেতু পরিচালন আয় বলতে কোনো জিনিস নাই। তো এই তাহলে ওটা 2500, 25,000 করবো। হ্যাঁ, 25,000 উপর 2% ধরবা, তাইলে হবে কত? 500 টাকা। এই যে দেখো, এখানে যদি বাট দেখো, ওইটা এটা হবে অন্যান্য আয়, কিন্তু প্রদেয় হিসাবটা কমে যাবে, সো চলতি দায়ে প্রদেয় হিসাব থেকে বাদ দিতে। আচ্ছা। আচ্ছা, আজকে বেশি পড়াবো না, আজকে এতটুকুই রাখবো, ঠিক আছে? জি। উম